বর্ষার শেষ দিকের সন্ধ্যা। আকাশে মেঘের চাদর ঝুলে আছে, দূরে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। গ্রামের নাম রামসিংহহাটি। একটা শ্যামল, নিরিবিলি, অথচ অদ্ভুত কোলাহলহীন গ্রাম। এখানে দিনের আলোতে সবকিছু শান্ত হলেও রাত নামতেই যেন চারিপাশে এক অদৃশ্য চাপা অন্ধকার নেমে আসে। গ্রামবাসীরা সন্ধে পেরোলেই দ্রুত ঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করে দেয়, কারণ এই গ্রামের বুকে দাঁড়িয়ে আছে এক প্রাচীন, আধা ভাঙা নন্দীপুর জমিদার বাড়ি, যার নাম শুনলেই মানুষ কেঁপে ওঠে। গ্রামের লোকেরা বলে ওখানে নাকি নিশির হাঁটা হয়। কারা হাঁটে, কেন হাঁটে, এ প্রশ্নের উত্তর কেউ জানে না। জানার চেষ্টা যারা করেছে তারা আর কখনো লোকের সামনে সাধারণভাবে কথা বলেনি। কলকাতা থেকে গ্রামে এসেছিল নবনীল, অধ্যয়নরত এক যুবক, যার মূল আগ্রহ লোককথা, প্রাচীন স্থাপত্য আর রহস্য ঘেরা ইতিহাস। তার মাস্টার্স থিসিসের বিষয় বাংলার পরিত্যক্ত জমিদার বাড়িগুলোর ইতিহাস। সে গ্রামের মানুষদের সতর্কবাণী শুনেও হাসল। তার চোখে সবই কুসংস্কার। গ্রামে পৌঁছে রাস্তার ধারে বসে থাকা এক বৃদ্ধ তাকে দেখে বলল, বাবা, যেদিন নন্দীপুর বাড়ির সামনে যেতে মন চায় সেদিন নিজের নাম আর পরিচয় ভুলে যেও, নইলে বাড়িটাই তোমায় চিনে ফেলবে। নবনীল হেসে বলল, বাড়ি মানুষকে চিনবে? এ তো গল্পগাথা, ঠাকুমার ঝোল। বৃদ্ধ আর কিছু বলল না, শুধু গভীর দুঃখ ভরা চোখে তাকিয়ে রইল। পরের দিন সকালের আলোতে নবনীল জমিদার বাড়ির সামনে দাঁড়ালো। বিশাল লোহার গেট জং ধরে মরচে পড়েছে। আঙিনার গাছগুলো অগোছালো, অনেকটাই যেন দমচাপা বনের মতো। বাড়িটার সামনে দাঁড়িয়ে তার মনে হলো এটা যেন প্রাণহীন নয়, বরং গভীরভাবে শ্বাস নিচ্ছে। বাড়ির ভেতর ঢুকতেই মাটির গন্ধ, স্যাঁতসেঁতে বাতাস আর পুরনো কাঠের কর্কশ শব্দ তাকে ঘিরে ধরল। চারিদিকে ভাঙাচোরা দেওয়াল, এক সময়কার জমকালো স্থাপত্যের ধ্বংসাবশেষ। হঠাৎ তার চোখ পড়ল এক লাল শাড়ি পরা মেয়ের ছায়া, সিঁড়ির মোড়ে দাঁড়িয়ে আছে। নবনীল বিস্মিত হয়ে তাকালো। মুহূর্তের মধ্যে মেয়েটি অদৃশ্য হয়ে গেল। সে চোখ মুছে আবার দেখল কেউ নেই। হ্যালুসিনেশন, সে নিজেকে বলল। অন্ধকার জায়গায় এরকম হতেই পারে, কিন্তু তার গভীর মনে কিছু একটা দোলা দিয়ে গেল। বিকেলে নবনীল যখন চায়ের দোকানে বসলো, তখন একজন মাঝবয়সী লোক তাকে জিজ্ঞাসা করলো, বাবু, আজ নন্দীপুর বাড়ি গেছিলেন? নবনীল মাথা নেড়ে বলল, হ্যাঁ। লোকটি কেঁপে উঠল, কিছু দেখলেন? না তো। নবনীল হাসল, একটা ছায়া দেখেছি, হয়তো আলো হাওয়ার খেলা। লোকটি ধীরে ধীরে বলল, ও ছায়া আলো হাওয়ার খেলা না, ও মায়া। ও আপনাকে ডাকে, সবাইকে ডাকে। যারা সাড়া দেয় তারা আর ফিরে আসে না। নবনীল বিরক্ত হয়ে উঠল, এগুলো সব লোককথা, বাস্তবে ভূত বলে কিছু নেই।
লোকটি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তাহলে রাতটা একা বাড়ির ভেতরে কাটিয়ে দেখুন, বুঝে যাবেন। নবনীল হেসে উড়িয়ে দিল, কিন্তু তার মনের ভেতরে হালকা হালকা উদ্বেগের জন্ম নিল। সেই রাতে নবনীল গ্রাম সংলগ্ন থাকার ঘরে থাকছিল। রাত গভীর হলে বাইরে প্রচন্ড বাতাস শুরু হলো। জানালার কাঁচ টনটন শব্দ করতে লাগলো। হঠাৎই সে শুনল কেউ যেন তার নাম ধরে ডাকছে, নবনীল। তার শরীর হিম হয়ে গেল। গ্রামের লোকেরা বলেছিল নিশি নাকি মানুষের নাম ধরে ডাকে। সে উঠে জানালা খুলে বাইরে তাকালো। অন্ধকারের অভ্যন্তরে মৃদু আলো দেখা গেল, যেন কেউ লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। ভ্রম, সে নিজেকে বলল এবং চোখের ওপর হাত বোলালো। কিন্তু পরের মুহূর্তে সে লাল শাড়িওয়ালা মেয়েটি ধীরে ধীরে তার ঘরের দিকে এগোতে লাগলো। নবনীল জানালা বন্ধ করে দিল। হৃৎপিণ্ড যেন ধুকপুক করে উঠছিল। সে বুঝতে পারল এটা সাধারণ কিছু নয়। সে সিদ্ধান্ত নিল পরের দিন বিষয়টি তদন্ত করবে। পরের দিন সে গ্রামের অন্যতম প্রবীণ ব্যক্তি রমেশদার কাছে গেল। রমেশদা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, নন্দীপুর বাড়ি একসময় জমিদার হরিপদ রায়ের ছিল। তার একমাত্র মেয়ে ছিল নিশিগন্ধা। স্বভাব চঞ্চল, সবার প্রিয়। কিন্তু জমিদারের পছন্দের বাইরে গিয়ে সে এক সাধারণ যুবকের প্রেমে পড়েছিল। জমিদার তা মেনে নেয়নি। মেয়েকে জোর করে ঘরে আটকে রাখত। একদিন রাতের আধারে সেই যুবক মেয়েকে নিয়ে পালানোর চেষ্টা করেছিল। জমিদারের লোকেরা ধরে ফেলে। যুবককে মেরে ফেলা হয় আর নিশিগন্ধাকে সিঁড়ির মাথা থেকে ঠেলে ফেলে দেওয়া হয়। নবনীল থরথর করে জিজ্ঞাসা করল, সে কি সেদিনই মারা যায়? রমেশদা গভীর দুঃখ ভরা স্বরে বলল, না, 3 দিন অত্যাচারের পর এক বর্ষার রাতে নিজের শাড়ির আঁচলে ফাঁসি দেয়। গ্রামের লোকজন বলে তার আত্মা এখনো মুক্তি পায়নি। সেই থেকেই নিশির হাঁটা শুরু। নবনীল শিউরে উঠল। সে বুঝল গতকাল যে মেয়েটিকে দেখেছিল সে হয়তো। সেই সন্ধ্যায় নবনীল আবার জমিদার বাড়িতে গেল। এবার সে সত্যি জানতে চায় মাথার ভ্রম কি সত্যি, নাকি এখানে সত্যি কিছু রয়েছে। বাড়ির ভেতরে আগের চেয়ে আরো ঠান্ডা লাগছিল। বাতাস যেন তার গায়ের ওপর হাত বুলিয়ে যাচ্ছিল। সে একটি পুরনো দেওয়ালের সামনে টর্চ ফেলতেই দেখল একটি দড়ির দাগ, যেন কেউ অনেক আগে এখানে ঝুলে আত্মহত্যা করেছে। হঠাৎ পায়ের নিচের মেঝে খট করে শব্দ করল। সে পেছন ফিরেই দেখল লাল শাড়ির মেয়েটা তার সামনে দাঁড়িয়ে। মুহূর্তের মধ্যেই তার গলা শুকিয়ে কাঠ। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, শুধু লম্বা চুল। কে কে তুমি? নবনীল কাঁপা গলায় বলল। মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো রক্তবর্ণ আর মুখে গভীর যন্ত্রণা। আমি নিশি। তার কণ্ঠ বাতাস ছিঁড়ে গেল। নবনীল পেছনে হাঁটা দিতেই সে বলল, তুমি আমাকে দেখেছ, এখন তুমি যেতে পারবে না। হঠাৎ বাতাস তীব্রভাবে বইতে লাগলো। দরজা জানালা সব বন্ধ হয়ে গেল। বাড়ির ভেতর যেন শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, কান্না, আর্তনাদ, চিৎকার। নিশিগন্ধা কাছে এগিয়ে এলো। আমি বন্দি। এত বছর কেউ আমার কথা শোনেনি। নবনীল বুঝল সে প্রতিশোধ চাইছে না,
চাইছে মুক্তি। সে সাহস একত্র করে বলল, আমি তোমাকে সাহায্য করব। আমাকে বলো তোমার কি প্রয়োজন। মেয়েটার চোখে পানি জমে উঠল। সে বলল, আমার প্রেমিকের দেহটা নদীর ধারে ফেলে দেওয়া হয়েছিল। কেউ তাকে কবর দেয়নি, তার আত্মা ঘুরে বেড়ায়। তাকে শান্তি দাও। নবনীল অঙ্গীকার করল সে সত্যকে উন্মোচন করবে। পরদিন নবনীল গ্রামের কয়েকজনকে নিয়ে নদীর ধারে পুরনো বিশাল শিমুল গাছের নিচে ঘোরাঘুরি শুরু করলো। কিছুক্ষণ পর তারা একটি অস্থির স্তূপ খুঁজে পেল। লোকেরা ভয়ে পিছিয়ে গেল। নবনীল সেই অস্থিগুলো কাপড়ে মুড়ে সৎকারের ব্যবস্থা করল। সন্ধ্যা নামতেই বাতাসে অদ্ভুত সুবাস ছড়িয়ে পড়ল। মনে হলো যেন জুঁই ফুলের ঘ্রাণ। গ্রামের সব আলো নিভে গিয়ে আবার জ্বলে উঠল। আর তারপর নন্দীপুর জমিদার বাড়ির দিক থেকে ভেসে এলো এক মধুর শান্ত সুর, যেন কেউ মুক্তির নিঃশ্বাস ফেলল। সেই রাতে নবনীল তার ঘরে ফেরার সময় দেখল দূরে দাঁড়িয়ে আছে সেই লাল শাড়িওয়ালা মেয়েটি। এবার তার মুখে আর যন্ত্রণা নেই, বরং প্রশান্তি। সে ধীরে ধীরে বলল, ধন্যবাদ, এখন আমি মুক্ত। মেয়েটি ধীরে ধীরে মিলিয়ে গেল রাতের অন্ধকারে। সেদিনের পর থেকে আর কখনো গ্রামের লোকদের কেউ নিশিরহাটা দেখেনি। নন্দীপুর জমিদার বাড়িতে আর অদ্ভুত আওয়াজ শোনা যায় না। নবনীল তার থিসিস শেষ করে কলকাতায় ফিরল, কিন্তু মাঝে মাঝে রাতে সে বারান্দায় দাঁড়িয়ে মনে মনে শুনতে পায় জুঁই ফুলের হালকা সুবাস, আর মনে হয় যেন কেউ তাকে আশীর্বাদ জানাচ্ছে। নিশিগন্ধার গল্প ইতিহাসের পাতায় জায়গা পেল, আর নবনীল জানালো সব ভূত ভয় দেখাতে আসে না, কিছু আসে মুক্তির আরতি নিয়ে।